নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গল্পে নীলাঞ্জনাতে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প সুজন হরবোলা, লিখেছেন সত্যজিৎ রায়। গল্প পাঠ শুরু করার আগে ছোট্ট কয়েকটি কথা। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন। শুরু করছি আজকের গল্প পাঠ। সুজনের বাড়ির পেছনেই ছিল একটা সজনে গাছ। তাতে থাকতো একটা দোয়েল। সুজনের যখন 8 বছর বয়স, তখন একদিন দোয়েলের ডাক শুনে সে ভাবল, আহা, এই পাখির ডাক কেমন মিষ্টি! মানুষে কি কখনো এমন ডাক ডাকতে পারে? সুজন সেই দিন মুখ দিয়ে দোয়েলের ডাক ডাকার চেষ্টা করতে লাগলো। একদিন হঠাৎ সে দেখল যে সে ডাক দেবার পরেই দোয়েলটা যেন তার ডাকের উত্তরে ডেকে উঠল। তখন সে বুঝল যে এই একটা পাখির ডাক তার শেখা হয়ে গেছে। তার মা দয়াময়ীও শুনে বললেন, বারে খোকা, মানুষের গলায় এমন পাখির ডাক তো শুনিনি কখনো। সুজন তাতে যার পর নাই খুশি হলো। সুজন দিবাকর মুদির ছেলে। তার একটা বড় বোন ছিল, তার বিয়ে হয়ে গেছে। আর একটা বড় ভাই মারা গেছে 3 বছর বয়সে। সুজন তাকে দেখেইনি। সুজনের মা খুব সুন্দরী। সুজন তার মতো নাক চোখ পেয়েছে। তার রংটাও বেশ পরিষ্কার। দিবাকরের ইচ্ছা ছেলে লেখাপড়া শেখে, তাই সে সুজনকে হারান পণ্ডিতের পাঠশালায় ভর্তি করে দিল। কিন্তু পড়াশোনায় সুজনের একেবারেই মন নেই। পাত্তারি নিয়ে পাঠশালায় বসে থাকে আর এ গাছ সে গাছ থেকে পাখির ডাক শুনে মনে মনে ভাবে এসব ডাক সে গলায় তুলবে। গুরুমশাই 5-এর নামতা বলতে বললে সুজন বলে 5-একে 5, 5 দুগুণে 12, 3 5-এ 18। গুরুমশাই তাকে কান ধরে দাঁড় করিয়ে দেন। সেই অবস্থায় সুজন শালিক, বুলবুলি, চোখ গেল, পানকৌড়ির ডাক শোনে আর ভাবে কখন সে পাঠশালা থেকে ছুটি পেয়ে এইসব পাখির ডাক নকল করতে পারবে। 3 বছর পাঠশালায় পড়েও যখন কিছু হলো না, তখন একদিন হারান পণ্ডিত দিবাকরের দোকানে গিয়ে তাকে বললেন, তোমার ছেলের ঘটে বিদ্যে প্রবেশ করানো শিবের অসাধ্য। আমি বলি কি, তুমি ছেলেকে ছাড়িয়ে নাও, তোমার কপাল মন্দ, নইলে তোমার এমন ছেলে হবে কেন? অনেক ছেলেই তো দিব্যি লেখাপড়া শিখে মানুষ হয়ে যাচ্ছে। দিবাকর আর কি করে, ছেলেকে ডেকে জিজ্ঞেস করলো, একদিন পাঠশালায় গিয়ে কি শিখলি? আমি 22 রকম পাখির ডাক শিখেছি বাবা, বলল সুজন। আমাদের পাঠশালার পেছনে একটা বট গাছ আছে, তাতে অনেক রকম পাখি এসে বসে। তা তুই কি হরবোলা হবি নাকি? জিজ্ঞেস করলো দিবাকর। হরবোলা? সে আবার কি? হরবোলারা নানা রকম পাখি আর জন্তু জানোয়ারের ডাক মুখ দিয়ে করতে পারে। তারা এই সব ডাক ডেকে লোককে শুনিয়েই রোজগার করে। তোর যখন পড়াশোনা হলো না, তখন দোকানে বসেও তুই কিচ্ছু করতে পারবি না। হিসেব যে করবি সে বিদ্যেও তো তোর নেই, তাই তোকে আমার কোনো কাজে লাগবে না। সুজন সেই থেকে হরবোলা হবার চেষ্টায় লেগে গেল। তার কাজ মাঠে ঘাটে বন বাদারে ঘোরা আর পাখির ডাক শুনে, জানোয়ারের ডাক শুনে সেই ডাক মুখ দিয়ে নকল করা। এই কাজে তার ক্লান্তি নেই, কারণ তার স্বাস্থ্য বেশ ভালো। অনেক হাঁটতে পারে, গাছে চড়তে পারে, সাঁতার কাটতে পারে। তার ডাকে যখন পাখি উত্তর দেয়, তখন তার মনটা নেচে ওঠে। মনে হয় সব পাখি তার বন্ধু। খোলা মাঠে গিয়ে বসে গরু, বাছুর, ছাগল, ভেড়ার ডাক সে তুলেছে। তারা তার ডাকে জবাব দেয়। তার হাম্বা ডাক শুনে
নিস্তারিণী বুড়ি ঘর থেকে বেরিয়ে আসে। ধবলির বাছুরটা হঠাৎ ফিরে এলো ভেবে। তার গাধার ডাক শুনে মতি ধোপার গাধা ঘাড় তুলে কান খাড়া করে ডাকতে শুরু করে। মতি ভাবে আরেকটা গাধা এলো কোত্থেকে। ঘোড়ার চিহিতেও সুজন ওস্তাদ, সেটা সে ডাকে জমিদার হালদারের বাড়ির বাইরে দাঁড়িয়ে। সে ডাক শুনে সহিস করিম মিয়া ভাবে, কই আমার ঘোড়া তো ডাকছে না, এটা আবার কার ঘোড়া? আর পাখির কথাই যদি বলো, তাহলে সুজন অন্তত 100 পাখির ডাক তুলেছে। কাক, চিল, চড়ুই, শালিক, কোয়েল, দোয়েল, পায়রা, ঘুঘু, তোতা, ময়না, বুলবুলি, টুনটুনি, চোখ গেল, কাদাখোঁচা, কাঠঠোকরা, হুতুম প্যাঁচা, আর কত নাম করব। সুজন এইসব পাখির ডাক তুলে নিয়েছে এই গত কয়েক বছরে। সে ডাক শুনে পাখিরাই যদি ভুল করে, তাহলে মানুষের কি দোষ? বয়স কত হলো সুজনের? তা হয়েছে, মন্দ কি, তাকে আর খোকা বলা যায় না। সে এখন জোয়ান। সে গতরে বেড়েছে, সবল সুস্থ শরীর হয়েছে তার। বাবা বলে, তুই এবার কাজে লেগে পড়, রোজগারের বয়স হয়েছে তোর। কার্তিক হরবোলা থাকে এই পাশের গাঁয়ে, তাকে গিয়ে বল তোর একটা হিল্লে করে দিতে, না হয় তার সঙ্গে রইলে কটা দিন, তারপর একটু বয়স হলে নিজের পথ দেখবি। বাপের কথা শুনে সুজন কার্তিক হরবোলার সাথে গিয়ে দেখা করে। কার্তিকের বয়স হয়েছে 2-20 উপরে। সে 20 বছর হরবোলার কাজ করছে, কিন্তু সুজন দেখলো সে নিজে যত রকম ডাক ডাকে কার্তিক তার অর্ধেকও জানে না। সুজন এই কিছুদিন হলো নাকি সুরে মুখ দিয়ে সানাই বাজাতে শিখেছে। তার সঙ্গে ডুগডুগি, তবলা সে নিজেই বাজায়। শিঙে ফোকার আওয়াজও শিখেছে। নাকের সঙ্গে যে ঘুঙুর বাজে, সেই ঘুঙুরের আওয়াজ করতে শিখেছে মুখ দিয়ে। কার্তিক এসব কিছুই জানে না। সে সুজনের কাণ্ড দেখে হাঁ, তবে মুখে কিছু বলল না, কারণ কার্তিকের হিংসে হচ্ছিল। সে শুধু বলল, আমি সাকরেদ নিই না, তোমার যা করার তা নিজেই করতে হবে। সুজন বলল, আজ্ঞে আপনি কি করে শুরু করলেন তা যদি বলেন, তাহলে আমার একটু সুবিধে হয়। তাতে কার্তিকের আপত্তি নেই। সে বলল, আমি 13 বছর বয়সে জন্তিপুরের রাজবাড়িতে গিয়ে হরবোলার খেলা দেখাই। রাজা খুশি হয়ে আমাকে ইনাম দেন। সেই থেকে আমার নাম হয়ে যায়। তুই কোনো রাজাকে খুশি করতে পারিস তো তোরও একটা গতি হয়ে যাবে। আমার দ্বারা কিছু করা সম্ভব নয়। সুজন আর কি করে? সে কাউকে চেনে না। কোথাকার কোন রাজবাড়িতে গিয়ে খেলা দেখাবে সে? মনের দুঃখে সে বাড়ি ফিরে এলো। সুজনের গ্রামের নাম হলো ক্ষীরা। ক্ষীরার উত্তরে 3 ক্রোশ দূরে একটা বড় মাঠ পেরিয়েছিল একটা গভীর বন। এই বনের নাম চাঁড়ালি। চাঁড়ালির যত পাখি আর জানোয়ারের বাস, তেমন আর কোনো বনে ছিল না। সুজন একদিন দিন থাকতে থাকতে সেই বনে গিয়ে হাজির হলো। জানোয়ারে তার কোনো ভয় নেই, আর পাখিতে তো নেই। এই বনে গিয়ে 3টে নতুন নাম না জানা পাখির ডাক সে তুলল। সূর্য যখন মাথার উপর থেকে পশ্চিমে নামতে শুরু করেছে, এমন সময় সুজন শুনতে পেল ঘোড়ার খুরের শব্দ, আর দেখল এক পাল হরিণ ছুটে পালিয়ে গেল। কিছু পরেই সুজন দেখল যে বনের মধ্যে দিয়ে আসছে ঘোড়ার পিঠে এক রাজা, আর আরও 5-7টা ঘোড়ায় তার অনুচরের দল। দেখে সে কেমন যেন একটা থতমত খেয়ে গেল, কারণ বনে অন্য মানুষ দেখবে সেটা সে ভাবেনি। এটা সে ভালোই বুঝল যে রাজা মৃগয়ায় বেরিয়েছেন। এদিকে রাজাও সুজনকে দেখে অবাক। তুই কে রে?
রাজা হাঁক দিয়ে জিজ্ঞাসা করলেন ঘোড়া থামিয়ে। সুজন হাত জোর করে নিজের নাম বলল। তুই একা ঘুরে বেড়াচ্ছিস, তোর বাঘের ভয় নেই? সুজন মাথা নেড়ে না বলল। তার মানে কি এ বনে বাঘ নেই? রাজা জিজ্ঞেস করলেন। শুনেছিলাম যে চাঁড়ালির বনে অনেক বাঘের বাস। বাঘ আপনার চাই? চাই বই কি, শিকারে এসেছি, দেখতে পাচ্ছিস না? বাঘ ছাড়া কি শিকার হয়? বাঘ খুঁজে পাননি আপনারা? না, পায়নি। হরিণ ছাড়া আর কিছুই পায়নি। ও। সুজন একটুক্ষণ ভাবল, তারপরে বলল, বাঘ আছে, আর সে বাঘের ডাক আমি শুনিয়ে দিতে পারি, কিন্তু আপনি কি সে বাঘ মারবেন রাজামশাই? মারব না, শিকার মানেই তো জানোয়ার মারা। কিন্তু বাঘ আপনার কি ক্ষতি করলো যে তাকে মারবেন? রাজা আসলে খুব ভালো লোক ছিলেন। তিনি একটুক্ষণ গম্ভীর থেকে বললেন, বেশ, আমি তোর কথা মানলাম। বাঘ আমি মারব না, কারণ সত্যিই সে আমার কোনো অনিষ্ট করেনি। কিন্তু সে যে আছে তার প্রমাণ কই? সুজন তখন দুহাত চোঙার মতো করে মুখের উপর দিয়ে সামনের দিকে শরীরটাকে নুইয়ে একটা বড় দম ছেড়ে ছাড়ল একটা হুঙ্কার, অবিকল বাঘের ডাক। আর তার এক পলক পরে বনের ভিতর থেকে উত্তর এলো, ঘ্যাও। রাজা তো অবাক। তোর তো আশ্চর্য ক্ষমতা, বললেন রাজা। তুই থাকিস কোথায়? আগে আমার গায়ের নাম ক্ষীরা, এখান থেকে 3 ক্রোশ পথ। তুই আমার সঙ্গে আমার রাজ্যে যাবি, তার নাম জবরনগর, এখান থেকে 30 ক্রোশ। আমার মেয়ের বিয়ে আছে সামনের মাসে আজবপুরের রাজকুমারের সঙ্গে। সেই বিয়েতে তুই হরবোলার ডাক শোনাবি, যাবি? আগে বাড়িতে যে বলতে হবে আগে। তা সে তুই আজ বাড়ি চলে যা, আমরা বনে তাঁবু ফেলেছি, সেখানে রাত কাটিয়ে কাল সকালে ফিরব। তুই কাল সকাল সকাল চলে আসিস বাড়িতে বলে। বেশ, তাই হবে। দ্বিতীয় অধ্যায়। সুজন বাড়ি ফিরে এসে মা বাবাকে সব কথা বলল। দিবাকর তো মহা খুশি, বলল, এইবার ঠাকুর মুখ তুলে চেয়েছেন, তোর বোধ হয় একটা হিল্লে হলো। মা বলল, তুই যে যাবি আর ফিরবি না? না, আর ফিরবি না কি? মা বলল, তুই যে যাবি আর ফিরবি না, না নাকি? পাগল, বলল সুজন, কাজ হয়ে গেলেই ফিরবো, আর নাম ডাক হলে মাঝে মাঝে বেরিয়ে যাব, মাঝে মাঝে ফিরব। পরদিন ভোর থাকতে সুজন বেরিয়ে পড়ল। যখন চাঁড়ালির বনে পৌঁছালো তখন সূর্য তাল গাছের মাথা ছাড়িয়ে খানিক দূর উঠেছে। বনের ধারে একটু খুঁজতেই একটা খোলা জায়গায় জবরনগরের রাজার তাঁবু দেখতে পেল সুজন। রাজা দেশে ফিরে যাবার জন্য তৈরি হয়েই বসে আছেন। বললেন, তোকে একটা ঘোড়ায় তুলে নেবে আমার লোক, তুই তার সঙ্গেই যাবি। সুজনকে আগে ভালো ভালো মিঠাই আর ফলমূল খেতে দিলেন। রাজার পাত্র মিত্র সঙ্গে করে খেতে দিয়ে রাজা পাত্র মিত্র সঙ্গে করে রওনা দিলেন জবরনগর। ঘোড়ার পিঠে কোনোদিন চড়েনি সুজন, যদিও ঘোড়ার ডাক তার শেখা আছে। মহা আনন্দে রোদ থাকতে থাকতেই সুজন পৌঁছে গেল জবরনগর। গাছপালা, দালান কোঠা, পুকুর, বাগান, হাট বাজারে ভরা এমন বাহারের শহর সুজন কখনো দেখেনি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে তার ভারী আশ্চর্য লাগলো। সে রাজাকে জিজ্ঞেস করলো, এত গাছপালা, এত বাগান, তবু একটাও পাখির ডাক নেই কেন? রাজা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সে যে বড় দুঃখের কথা, সে কি বলবো তোকে। ওই যে দূরে পাহাড় দেখছিস, ওই পাহাড়ের নাম আকাশী। ওই পাহাড়ের গুহায় একটা রাক্ষস না খোক্কস না জানোয়ার কি জানি এসে রয়েছে,
আজ 5 বছর হলো। তার খাদ্যই হলো পাখি। সে যে কি জাদু করে তা জানি না। পাখিরা সব আপনা থেকে দলে দলে উড়ে গিয়ে তার গুহায় ঢোকে, আর রাক্ষসটা তাদের ধরে ধরে খায়। এখন এই শহরে আর কোনো পাখি বাকি নেই। কেবল একটা হীরামন আছে আমার মেয়ের খাঁচায়, রাজবাড়ির অন্দরমহলে। কিন্তু তার খাবার ফুরিয়ে গেলে সে রাক্ষস বাঁচবে কি করে? খাবার কি আর শুধু আমার শহর থেকে নেয়? পাহাড়ের উত্তরে আছে আজবপুর, পশ্চিমে আছে গোপালগড়। পাখির কি আর অভাব আছে? এই জানোয়ারকে কেউ দেখেনি কখনো? না, সে গুহা থেকে বেরায় না। আমি নিজে তীরধনুক নিয়ে গুহার মুখে অপেক্ষা করেছি। আমার সাথে সশস্ত্র সৈন্য ছিল 50 জন, কিন্তু সে দেখা দেয়নি। গুহাটা অনেক গভীর। মশাল নিয়ে তার ভিতরে কিছু দূর গিয়েও তার দেখা পায়নি। সুজন এমন অদ্ভুত ঘটনা কখনো শোনেনি। শুধু পাখি খায় এমন রাক্ষসও থাকতে পারে, আর তাকে কোনো মতেই শায়েস্তা করা যায় না? এত বড় আজব কথা। ততক্ষণে রাজার দল প্রাসাদে পৌঁছে গেল। রাজা বলল, প্রাসাদের একতলায় একটা ঘরে তুই থাকবি। কাল সকালে আমার মেয়েকে একবার শোনাবি তোর পাখি আর জানোয়ারের ডাক। আমার মেয়ের নাম শ্রীমতী। তার মতো বিদুষী মেয়ে আর ভূভারতে নেই। সে শাস্ত্র পড়েছে, ব্যাকরণ পড়েছে, ইতিহাস পড়েছে, গণিত পড়েছে, দেশ বিদেশের রূপকথা সে জানে, রামায়ণ মহাভারত জানে। সে ঘরেই থেকেছে চিরটাকাল। সূর্যের আলো তার গায়ে লাগতে দিইনি, তাই তার মতো দুধে আলতা রং আর কোনো মেয়ের নেই। সুজন তো শুনে অবাক। মেয়ে মানুষের এত বিদ্যে বুদ্ধি, আর সে যে নিজে যে অবিদ্যের জাহাজ। এই রাজকন্যার সঙ্গে তো কথাই বলা যাবে না। এই রাজকন্যার কি বিয়ে হবে? সে জিজ্ঞেস করলো রাজাকে। হ্যাঁ, এরই বিয়ে আজবপুরের যুবরাজের সঙ্গে। সেও পণ্ডিত ছেলে, অনেক পড়াশোনা করেছে, রূপে গুণে সব দিক দিয়েই ভালো। রাজপ্রাসাদে পৌঁছে সুজনকে তার ঘর দেখিয়ে দিল রাজার এক পরিচারক। রাজামশাই বললেন, আজ বিশ্রাম কর। কাল সকালে তোকে এরা নিয়ে আসবে আমার কাছে। তারপর তোর গুণের পরীক্ষা হবে। একটা কথা রাজামশাই, সুজন ওই পাখিখোর রাক্ষসের কথা ভুলতেই পারছিল না। কি কথা? আকাশী পাহাড়টা এখান থেকে কত দূরে? 4 ক্রোশ পথ। কেন? না, এমনিই জিজ্ঞাসা করছিলাম। রাজা যে তার প্রতি সন্তুষ্ট হয়েছেন সেটা সুজন তার ঘর দেখেই বুঝতে পারল। দিব্যি বড় ঘর, তাতে চমৎকার নকশা করা একটা পালঙ্ক, আর তাছাড়াও আসবাব রয়েছে কাঠের আর শ্বেত পাথরের। পালঙ্কের বালিশের মতো বাহারের নরম বালিশ সুজন কখনো চোখে দেখেনি, ব্যবহার তো দূরের কথা। রাত্রিরে খাবারও এলো এমন, যা সুজন কোনোদিন খায়নি। কত পদ, আর তাদের কি স্বাদ, কি গন্ধ! সবশেষে মিষ্টান্নই এলো 5 রকম। এত খাবে সে কি করে? যতটা পারে তৃপ্তি করে খেয়ে সুজন ভাবতে বসলো, সে রাক্ষসের কথাটাই বারবার মনে পড়ছে তার। পাখির মতো এত সুন্দর জিনিস, আর সেই পাখি এই রাক্ষস টপ টপ করে গিলে খায়। এমনই তার খিদে যে শহরের সব পাখি সে শেষ করে ফেলেছে। একবার তার আস্তানাটা দেখে এলে হয় না? সুজনের এখনো ঘুম পায়নি। বাইরের আকাশে পূর্ণিমার চাঁদ। পাহাড় কোন দিকে সে তো দেখাই আছে, আর গুহাটা কোথায় সেটা খুঁজে বার করা। শুধু গুহাটা কোথায় সেটা খুঁজে বার করা। সুজন খাট থেকে উঠে পড়ল।
তারপর দুগ্গা বলে বাইরে বেরিয়ে পড়ল। তাকে সকলেই চিনে গেছে, কাজেই ফাটকে কেউ কিচ্ছু জিজ্ঞেস করল না। চারিদিকে ফুটফুটে চাঁদের আলো। সুজন তারই মধ্যে শটান চলল আকাশি পাহাড় লক্ষ্য করে। অল্প কুয়াশায় পাহাড়টাকে মনে হয় ঝাপসা। নিঝুম শহর দিয়ে 1.5 ঘন্টা হেঁটে সুজন গিয়ে পৌঁছালো পাহাড়ের তলায়। চারদিকে জনমানব নেই। রাতের প্যাঁচাও গেছে বোধহয় রাক্ষসের পেটে। পাহাড়ের পাশ ধরে হাঁটতে হাঁটতে উত্তর দিকে পৌঁছাতে সুজন দেখতে পেল মাটি থেকে 30-40 হাত উপরে একটা অন্ধকার গুহা। ওটাই নিশ্চয়ই সেই রাক্ষসের গুহা। মানুষও কি এই রাক্ষসের খাদ্য নাকি? আশা করি নয়। সুজন সাহস করে পাহাড় বেয়ে উঠে গেল। এই যে গুহার মুখ, পাহাড়ের উল্টো দিকে চাঁদ, তাই গুহার ভেতরে নিশ কালো অন্ধকার। সুজনের মনে রাগ থেকে কেমন একটা সাহস এসেছে। পাখিরা তার বন্ধু, আর সেই বন্ধুরা যাচ্ছে এই রাক্ষসের পেটে, তাই এই রাগ। সুজন অন্ধকার গুহার ভিতরটায় গিয়ে ঢুকল। 10 পা ভিতরে যেতেই তাকে সেই 10 পাই ছিটকে বেরিয়ে আসতে হলো। গুহার ভেতর থেকে একটা ভয়ঙ্কর হুঙ্কার শোনা যাচ্ছে। এমন বীভৎস ডাক কোনো জানোয়ারের মুখ দিয়ে বেরোয় না। এটা রাক্ষস, আর রাক্ষস সুজনকে দেখছে, আর দেখে মোটেই পছন্দ করেনি। দ্বিতীয় অধ্যায় শেষ হলো। পরের অধ্যায়গুলো আমি পাঠ করব। আজকে এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন।